আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তোমরা যে যেই প্রান্ত থেকে আমাদের দেখছো না কেন, মেডিকো আয়োজিত এইচএসসি ব্যাচ 2025-এর জন্য এই বিশেষ আয়োজন প্রি মেডিকেল কোর্সের প্রেজেন্টেশন আউটলাইন সম্পর্কে জানানোর জন্য এই প্রোগ্রামটিতে তোমাদেরকে জানাচ্ছি আপু সুস্বাগতম। আজকে তোমাদের সাথে আছি অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি ডাক্তার ফাইরোজ মাইশা। পড়াশোনা কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং আপুর কলেজ ছিল হোলি ক্রস কলেজ। এবং আজকের এই অনুষ্ঠানে কি স্পিকার হিসেবে আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইয়া, যিনি মেডিকোতে একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন। এবং ভাইয়া কিন্তু বুয়েটের ট্রিপলি থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন এবং ভাইয়ার কলেজ ছিল নটর ডেম কলেজ। তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আমরা আসলে আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটি হচ্ছে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়ে পড়াশোনা করার, তোমার জন্য যে প্রেজেন্টেশন, তোমার জন্য যে আউটলাইন, সেই ব্যাপারে তোমাকে আজকে সহায়তা করা হবে। এবং আমাদের এই মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য এইচএসসি 2025 ব্যাচকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু সামনে এখনো অনেক সময় বাকি। তাহলে এত আগে থেকেই কেন তোমাদের জন্য আমাদের এই আয়োজন? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, তাই না? তাহলে তোমাকে জানতে হবে যে এত আগে থেকেই কেন প্রি মেডিকেল কোর্সটি চালু করা হচ্ছে। তোমরা অনেকে জেনে থাকবে যে আমাদের এইচএসসি কমপ্লিট করার পর অ্যাডমিশন টেস্টের জন্য, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু সর্বোচ্চ 3 থেকে 3.5 মাস এর বেশি সময় পাওয়া যায় না। এবং অন্যান্য সব অ্যাডমিশন টেস্টের আগেই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটি হয়ে যায়। সুতরাং এটার জন্য তোমার প্রিপারেশন এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। আরো একটা কারণ আছে, কারণ হচ্ছে তোমরা সবাই এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ কিন্তু শর্ট সিলেবাসের উপর, তাই না? কিন্তু কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন শর্ট সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো কেউ এখন থেকে একটু স্টাডি করতে চাও, তাহলে দেখবে এই শর্ট সিলেবাসের বাহির থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। এবং তুমি দেখো, তুমি একাডেমিক পড়াশোনার জন্য অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য যতই পড়াশোনা করো না কেন, তোমার কিন্তু একটা অ্যাডমিশন টেস্টে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর করার জন্য প্রিপারেশন একটু হলেও ভিন্ন হতে হয়। ভেবে দেখো তো, তুমি যত ভালো করে পড়াশোনা করো না কেন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র 2 থেকে 3 মাস সময়ের মধ্যে তুমি কি তোমার পুরনো পড়ার গ্যাপগুলোকে কভার করবে, নাকি তোমার জন্য রয়ে যাওয়া নতুন চ্যাপ্টারগুলো নতুন করে পড়বে? খুব ঝামেলার বিষয় হয়ে যাবে না ওই সময়টাতে একই সঙ্গে নতুন পড়া পুরনো পড়া কভার করাটা? তাই আমাদের জন্য উচিত হবে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা। আমাদের এই প্রি মেডিকেল কোর্স আয়োজনটিতে শর্ট সিলেবাসের সম্পূর্ণ অংশ পড়ার পাশাপাশি তোমাকে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো সম্পর্কেও ধারণা দেওয়া হবে, যেন ওই 3 মাসে তোমার জন্য একদম নতুন কোনো কিছু মনে না হয়। তাহলে এই প্রি মেডিকেল কোর্সে পড়াশোনার অংশগুলোর পাশাপাশি তোমার নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাকে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। অনেকেই হয়তো জেনে থাকবে, তবুও আপু আরেকবার বলছি, আমাদের টোটাল 5টি বিষয়ের উপর আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা হয়। তবে মজার ব্যাপার কি জানো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কিন্তু টোটাল 300 নম্বরের উপর মূল্যায়ন করা হবে, যা অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। কখন থেকে? সেই এসএসসি পরীক্ষার জিপিএ নাম্বার থেকে। তোমরা জানো কিনা, এসএসসি পরীক্ষায় জিপিএতে তুমি 5-এ যদি 5 পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু অলরেডি 5 গুণন 15 অর্থাৎ 75 নম্বর পেয়ে গিয়েছো। এরকম লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু অলরেডি আছো তোমরা। এবং এইচএসসি পরীক্ষায় যারা জিপিএ 5-এ 5 পেয়ে যাবা, তোমাদের কিন্তু 5 গুণন 25 অর্থাৎ আরো 125 নম্বর যোগ হয়ে যাবে। এই এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 পেলেই চলছে, এখানে গোল্ডেন আসলে কাউন্ট হচ্ছে না। তুমি জিপিএ যত পাচ্ছ তার সঙ্গে এসএসসি তে 15 গুণ হচ্ছে এবং এইচএসসি তে 25 গুণ হচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট তুমি দেখবা, প্রায় লক্ষাধিক স্টুডেন্ট ঠিকই এই 200-তে 200 নাম্বার নিয়েই পরীক্ষার হলে যাবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সেই কাঙ্ক্ষিত 1 ঘন্টার পরীক্ষা। তার মানে বুঝতেই পারছো, সবচেয়ে বেশি কঠিন তোমার প্রিপারেশন নিয়ে যেতে হবে সেই 1 ঘন্টার জন্য। সবচেয়ে বেশি কঠিন কম্পিটিশনটা হবে সেই 1 ঘন্টার সেই দিন, তাই না? তাহলে সেই দিন তুমি আসলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিবে? এবং ম্যাক্সিমাম পড়াই কিন্তু আসলে তোমার এইচএসসি থেকে কভার করবে, যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজিতে তোমার জুলজি এবং বোটানি মিলিয়ে 30 নম্বর এমসিকিউ উত্তর করতে হবে।
ফিজিক্সের প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে 20 নম্বর, কেমিস্ট্রির প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে 25 নম্বর উত্তর করতে হবে। এর বাহিরে থাকবে ইংরেজি বিষয় থেকে 15 নাম্বার, যার অধিকাংশ অংশই তোমার এইচএসসি সিলেবাসের সঙ্গে মিলবে। এর বাইরেও নতুন কিছু জিনিস পড়তে হবে। তবে তোমার জন্য একদম নতুন হয়ে যেটা সামনে আসবে সেটি হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞান। সেখান থেকে কিন্তু 10টি নম্বর থাকবে এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই ব্যাপারে খুব কনফিডেন্ট এবং আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমাদের দেওয়া সাজেশন থেকে মোস্ট অফ দ্য টাইম দেখা গিয়েছে 10টির মধ্যে 10টি সাধারণ জ্ঞানই কিন্তু কমন পড়ে যায়। এটি তোমাদের জন্য অবশ্যই একটি আকর্ষণীয় ব্যাপার হিসেবে থাকবে। তো মোটামুটি আমরা 100 নম্বরের একটি বিষয়, কি কি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে সেই ব্যাপারে তোমাদেরকে একটু ধারণা দিলাম। আমাদের এখন এই জিনিসটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে যে এই প্রি মেডিকেল কোর্সটি অনলাইনে কেন হচ্ছে। আমি আসলে এই ব্যাপারে তোমাদেরকে আরেকটু আলোকপাত করার জন্য, আরো সুন্দর করে এই কোর্সের প্রেজেন্টেশনটা আউটলাইন করে দেওয়ার জন্য এই মুহূর্তে স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের কি স্পিকার ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইয়াকে। ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মাইশা। আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, একটু টেক্সট করে জানাবে যে আমার মাইক্রোফোন থেকে তুমি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। আমি লাইভে তোমাদের কমেন্টগুলো দেখছি, আমাকে একটু টেক্সট করে জানাও যে আমার মাইক্রোফোনে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম রাহাত, থ্যাংক ইউ রায়ান। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফায়রুজ মাইশা আপুকে। আমরা এখন যে কোয়েশ্চেনটা সামনে এসেছি সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্সটা আসলে অনলাইন কেন। আমাদের সব জায়গাতেই যদি অফলাইন এবং অনলাইন দুইটার সুযোগই থাকে, এই কোর্সটা কেন শুধুমাত্র অনলাইন, এই ব্যাপারে বলার আগে আমি একটু বলে নিতে চাই যে মেডিকোর এই বছরের প্রি মেডিকেল কোর্সটা অন্য সব বছরের প্রি মেডিকেল কোর্স থেকে কেন আলাদা। 2014 বা 15 সালের পর থেকে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার পর সবার আগে হওয়া শুরু করলো, যেই সময়টাতে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের কোনো ব্যাপার স্যাপার ছিল না, তখনও কিন্তু একদল স্টুডেন্ট থাকতো যাদের মেডিকেলটাই হচ্ছে মূল স্বপ্ন, নিজেকে ডাক্তার হিসেবে জীবনে দেখতে পাওয়াটাই যাদের হচ্ছে স্বপ্নের একটা বিশাল অংশ। তারা কিন্তু শুরু থেকে একটু শঙ্কিত থাকতো যে আমি কোনোভাবে যদি নিজেকে একটু এগিয়ে রাখতে পারি, এইচএসসি পরীক্ষার পড়াটাকে নষ্ট না করে মেডিকেল ভর্তি পরীক্ষার পড়ার যে প্রস্তুতির সময় যে পড়ার যে স্টাইল, সেটার সাথে যদি নিজেকে একটু কোপ আপ করিয়ে নিতে পারি তাহলে একটু ভালো হয়। স্টুডেন্টদের এই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু মেডিকো প্রায় বিগত 10 বছর ধরে এইচএসসি পরীক্ষার আগে প্রি মেডিকেল কোর্স পরিচালনা করছে। এতদিন যাবৎ আমাদের প্রি মেডিকেল কোর্সের আউটলাইনটা ছিল এইরকম যে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায়ের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয়, কোন টপিকগুলো পড়তে হয়, পড়ার স্টাইলটা কি হবে, প্রশ্নগুলো কিভাবে হয়, এইরকম একটা আইডিয়া ভিত্তিক একটা কোর্স আমরা পরিচালনা করতাম, যেখানে একটা লিমিটেড অ্যামাউন্টের ক্লাস হইতো, লিমিটেড অ্যামাউন্টের চ্যাপ্টারের উপর। এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপিটাইজারের মতো মূল কোর্সে যাওয়ার আগে। কেমন মূল কোর্সটা আমাদের হইতো এইচএসসি পরীক্ষার পরে। তো এই বছর আমরা চিন্তা করলাম, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখন খুবই কম সময় পাওয়া যাচ্ছে, তোমরা জানো যে প্রত্যেক বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা আগের বছরের তুলনায় 1 মাস করে এগিয়ে আসছে। 2 বছর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এপ্রিল মাসে, তারপর গত বছর হয়েছে তোমার মার্চ মাসে, এই বছর হয়েছে ফেব্রুয়ারিতে। আমরা ধারণা করতেছি 2024 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো জানুয়ারি ফার্স্ট উইকে হয়ে যেতে পারে। সেই হিসেবে 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসেই হয়ে যেতে পারে। ধীরে ধীরে তারা সেশন জটটাকে কমিয়ে আনছেন এবং যেহেতু এখন শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো দুইটাই যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, আর আমরা এইচএসসি পরীক্ষা যেহেতু শুধু শর্ট সিলেবাসের উপর দেই, তো এখন কিন্তু স্টুডেন্টদের মধ্যে এই আতঙ্কটা একটু কিন্তু বেশি কাজ করে যে আমরা কিভাবে শুধুমাত্র শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো একই সময় পড়ে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো কম সময় আমরা মেডিকেলের জন্য কিভাবে কভার আপ করব, পাশাপাশি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আমরা কিভাবে কভার আপ করব। এটাকে মাথায় রেখে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেডিকো যে প্রি মেডিকেল কোর্সটা লঞ্চ করতে যাচ্ছে তোমাদের জন্য, এটা কিন্তু একটা কমপ্লিট কোর্স। কমপ্লিট কোর্স মানে হচ্ছে এই জুন মাসের শেষ সপ্তাহ থেকে এই কোর্স শুরু হবে। যারা এই কোর্সে এনরোল থাকবে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই কোর্সের ফিচারগুলো পাবে। এবং এই কোর্সে শুধুমাত্র গুটি কয়েক চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। এই কোর্সে আমরা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে 36টা শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, আমরা সেগুলো কমপ্লিট করব ভেঙে ভেঙে, স্টেপ বাই স্টেপ, যেন তোমার এইচএসসির পড়াশোনা
নষ্ট না হয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পড়াটাও যেন এগিয়ে থাকে, পাশাপাশি ফুল সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরের যে 19টা অধ্যায় আছে সেই 19টা অধ্যায়ের ভেতর থেকে খুবই গুরুত্বপূর্ণ জিওলজি এবং বোটানির 6টা অধ্যায় আমরা এইচএসসি পরীক্ষার আগেই আমরা কমপ্লিট করব এবং ধীরে ধীরে কম কম করে প্রেশার নিয়ে। তোমরা জানো যে এখনো কিন্তু এইচএসসি পরীক্ষা মোটামুটি তোমাদের এক বছরের মতো 11 মাসের মতো কিন্তু এখনো বাকি আছে। তো আমরা চাইলে কিন্তু অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে একটু একটু করে পড়ে নিজেদের পড়াটাকে এগিয়ে রাখতে পারি। যেহেতু ম্যাক্সিমাম লেকচারই হবে শর্ট সিলেবাসের উপর, সেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার পড়াও কিন্তু হ্যাম্পার হবে না। এবং এইচএসসি পরীক্ষার পরবর্তী যে 3 মাস সেই সময়ে আমরা শর্ট সিলেবাসের বাইরের যে বেঁচে থাকা যে 13টি অধ্যায় থাকবে সেই অধ্যায়গুলোকে আমরা কিন্তু 3 মাসে একদম ভালোভাবে কমপ্লিট করব, যা আমাদের বেসিক থেকে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যায়। তো খুবই স্বাভাবিক আমরা যদি এখন প্রি মেডিকেল যে কোর্সটা সেটা যদি আমরা অফলাইনে নেই, মেডিকেল বিভিন্ন ব্রাঞ্চে নেই, তাইলে কি হবে? তাইলে কিন্তু মূল জিনিসটা থেকে কিন্তু আমরা বাইরে চলে যাব। এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটাই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা অনেকে ব্যাচ টিচারের কাছে পড়ি, অনেকে আমরা বিভিন্ন জায়গাতে কোচিং করি, অনেকে আমরা অফলাইনে বিভিন্ন কলেজের টিচারের কাছে পড়ি, সেই পড়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? প্রি মেডিকেল কোর্সের জন্য মেডিকেলের জন্য এগিয়ে রাখতে গিয়ে নিজেকে যদি আমি এইচএসসির পড়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু মাইশাপু যেটা বললো, এইচএসসি পরীক্ষায় যে জিপিএ 5 পেলে যে 25 দিয়ে গুণ করে তুমি যে 125 দিয়ে অ্যাচিভ করবা, এইখানে একটু প্রবলেম কিন্তু হয়ে যাবে। তো প্রি মেডিকেল কোর্স টোটালটাই অনলাইনে থাকবে এবং অনলাইনে থাকার পেছনে যৌক্তিক কারণও আছে। আমার বিশ্বাস আমি মাইশাপুকে উত্তরটা দিতে পেরেছি। আমাদের এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যেহেতু কোর্সটা অনলাইনে থাকবে, খুবই স্বাভাবিক কোর্সের যে ম্যাটেরিয়ালগুলা সেগুলো কিন্তু তোমার ডিজিটাল বেসড হবে, তার মানে পিডিএফ বেসড হবে। আমরা যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলোর ক্লাসের যে স্লাইড এবং তোমার যত যত এক্সট্রা ম্যাটেরিয়াল আছে সেগুলো কিন্তু আমরা মেডিকোর যে সার্ভারে, সেই সার্ভারেই কিন্তু আমরা আপলোড করব। তোমরা যদি একটু দেখতে চাও দেখতে পারো, কিন্তু চাইলে এখানে কিন্তু ঠিকানাটা দেয়া আছে ems.medico.com.bd/2025। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে যারা বায়োম্যানিয়া পরীক্ষা অংশ নিয়েছো, গতকাল যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে তোমরা যেই সার্ভারে ঢুকে এক্সাম দিয়েছো সেই একই সার্ভারে কিন্তু তুমি এই ক্লাস ম্যাটেরিয়ালের পিডিএফ গুলা এবং তুমি ক্লাস নোটগুলা কিন্তু পাবা। পাশাপাশি আমাদের যারা এই কোর্সটাতে আমাদের পড়াবে, আমাদেরকে যারা শিক্ষাদান করবে, পাঠ প্রদান করবে, তাদের সবার কিন্তু একটা কমন পরিচয় আছে। তারা সবাই কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এরা সবাই এক সময় মেডিকেলে পড়তো, সবাই মেডিকেল থেকে পড়াশোনা করে ঢাকার 3টা মেডিকেল কলেজে ঢুকেছে অথবা বুয়েটে ঢুকেছে। ঢাকার 3টা মেডিকেল কলেজ মানে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এবং এরা হয় কেউ পাশ করে বের হয়ে ডাক্তার হয়ে গিয়েছে মাইশাপুর মতো, অথবা কেউ এখনো মেডিকেলে 4th ইয়ার বা 5th ইয়ারে পড়ছে। আমাদের চিন্তাটা আমরা যেইভাবে আমাদের স্টুডেন্টদেরকে একসময় পড়িয়েছি, আমাদের যারা পরবর্তী জেনারেশন তোমরা যারা আছো, তোমাদেরকে যারা পড়াবে, তোমাদেরকে যারা ক্লাসে তোমাদেরকে বিভিন্ন ট্রিক্স এবং স্ট্র্যাটেজি গুলো শেখাবে, তারা যদি মেডিকোরই স্টুডেন্ট হয়ে থাকে, মেডিকোরই প্রাক্তন স্টুডেন্ট হয়ে থাকে, তারা ঠিক একইভাবে একই তোমার একটা অ্যাম্বিয়েন্স নিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন দিতে পারবে। তো আমার মনে হয় যে আমরা আমাদের কোর্সের মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিতে পেরেছি। ভাইয়া, এই প্রি মেডিকেল কোর্সটি আসলে প্রথম ক্লাস কবে থেকে শুরু হবে? স্টুডেন্টরা অধীর আগ্রহে এটা জানতে চাচ্ছে। এটার ব্যাপারে আমার মনে হয় যে আমি এইচএসসি একটু আগে এইচএসসির ব্যাপারে যখন বলতে গেলাম তখন আমি বলেছিলাম জুন মাসের শেষ সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমি একদম প্রিসাইজ ডেটটা বলে দিতে চাই, 29শে জুন থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। তোমরা যারা ভর্তি হবা বা এনরোল হবা, আমরা কিন্তু তোমাদের একটা আলাদা প্রাইভেট গ্রুপে আমরা নিয়ে যাব এবং সেই গ্রুপে তোমাদের ক্লাসগুলো হবে। পাশাপাশি যারা ফেসবুকে অতটা অ্যাক্টিভ থাকতে চায় না, তাদের জন্য কিন্তু আমাদের সুবিধা আছে। আমাদের যে যখন ক্লাসটা লাইভে হবে ওই সময় মেডিকোর্স সার্ভারেও কিন্তু আমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। তার মানে মেডিকোর্স সার্ভারেও কিন্তু কেউ চাইলে লগ ইন করে ক্লাসটা মেডিকোর্স সার্ভারেই করতে পারবে জুমের মাধ্যমে, এবং এক্সামগুলোও কিন্তু মেডিকোর্স সার্ভারে দিতে পারবে। তার মানে কেউ যদি চায় যে ফেসবুক থেকে দূরে থাকবে, সেটাও কিন্তু তার পক্ষে সম্ভব। এটাও তাহলে বাঁচানো সম্ভব হবে, রাইট। অন্যদিকে ডিস্ট্রাকশনটা তাহলে হচ্ছে না, এটা খুব ভালো হবে। তাহলে ভাইয়া, এই যে ক্লাসটা শুরু হবে জুন মাসের 29 তারিখ থেকে, এটার কোর্স প্ল্যান এবং কোর্স ফিচার সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, এটাই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা জানতে চায়। আমি দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করছে, সাদিয়া প্রশ্ন করছে যে ভাইয়া উইকে কয়দিন ক্লাস, ফাইজুল প্রশ্ন করছে ভাইয়া সব সাবজেক্টেই কি পড়ানো হবে কিনা, জিতু প্রশ্ন করছে যে ভাইয়া উইকে কয়দিন ক্লাস হবে, একই প্রশ্ন বারবার আসছে। অরিন প্রশ্ন করেছে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার হবে কিনা। অরিন এবং আমি জিতু, সাদিয়া, ফাইজুলের উদ্দেশ্যে বলতে চাই, এই কোর্সের আমরা কোর্স প্ল্যানটা খুব দ্রুত দিয়ে দিব। তোমাদের
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি এইচএসসি পরীক্ষার পরে যদি কোনো কোচিং এ ভর্তি হইতা আগামী বছরে গিয়ে, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো পড়ানো হতো, যে চ্যাপ্টারগুলো পড়ানো হতো, জিওলজির 12টা অধ্যায়, বোটানির 12টা অধ্যায়, ফিজিক্সের 21টা অধ্যায়, কেমিস্ট্রির 10টা অধ্যায়, জেনারেল নলেজ এবং ইংলিশের উপর লেকচার, তুমি যা পেতা এই পুরাটাই কিন্তু আমরা প্রি মেডিকেল কোর্সে আমরা প্রোভাইড করছি। মানে এটা একটা কমপ্লিট কোর্স, মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে, কেমন? এবং উইকে আমরা 2 দিন করে ক্লাস রাখবো, যেন তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রিপারেশনে কোনো সমস্যা না হয়। আমরা এমন একটা তোমার টাইম সেট করব, সন্ধ্যার দিকে হবে, যেহেতু তোমাদের দিনের বেলা বিভিন্ন জায়গায় ব্যাচ টিচারের কাছে ক্লাস থাকে, আমাদের সন্ধ্যাবেলা তোমার হচ্ছে লাইভ ক্লাসগুলো হবে। লাইভ ক্লাসগুলো অবশ্যই করার চেষ্টা করবা। যদি কোনো কারণে লাইভ ক্লাস করতে না পারো, ক্লাসের কিন্তু রেকর্ডেড যে ভিডিওটা সেটা কিন্তু আমরা সার্ভারে দিয়ে দিব। তবে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই ক্লাসটা লাইভের ক্লাস লাইভেই করার চেষ্টা করবা, যাতে তুমি টিচারকে তোমার প্রশ্নগুলা, তোমার যে প্রবলেমগুলো সেগুলো যেন তুমি ডিরেক্টলি জানো, কোনো কিছু কনফিউশন থাকলে লাইভেই তাহলে ক্লিয়ার করে নিতে পারবে, রাইট? এবং যেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে এই মানে কোর্সের যে প্ল্যানটা আমি সাজিয়েছি, সেটা আমি একটু তোমাকে বিস্তারিত বলতে চাই। আমাদের প্রত্যেকটা অধ্যায়ের ওপর মোটামুটি আমাদের 2টা বা 3টা করে ক্লাস থাকবে। মোট ক্লাস সংখ্যা হবে 120টা এবং মোট এক্সাম থাকবে 240টা। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি একটা চ্যাপ্টারের উপর যত বেশি প্রশ্নে পরীক্ষা দিতে পারবা, যত বেশি প্রশ্ন তুমি চর্চা করতে পারবা, ভর্তি পরীক্ষায় কিন্তু 100%-এর কাছাকাছি মার্ক নেওয়ার চান্স তোমার তত বেড়ে যাবে। আর আমাদের মোট অধ্যায় যখন হচ্ছে তোমার 55টা শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় নিয়ে, সেখানে আমাদের টার্গেট থাকবে যতটা ভেঙে ভেঙে পড়ালে তোমার ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে, এমনভাবে লেকচারগুলোকে আমরা সাজিয়েছি। একটা চ্যাপ্টারকে আমরা 2টা বা 3টা ভাগে ভাগ করেছি। আর তোমার হচ্ছে যেন বার্ডেনও না হয়ে যায়, পাশাপাশি পড়াটাও চলছে, আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো একটা প্রিপারেশনও হয়ে যাচ্ছে, রাইট? এবং এখানে কিন্তু ক্লাস সংখ্যাটা ফিক্সড না, মিনিমাম ক্লাস সংখ্যা হচ্ছে 120টা। যদি প্রয়োজন পড়ে আমরা 120-এর চেয়ে বেশি ক্লাসও নিব, যেন হচ্ছে তোমার পড়া যেন ঠিক মতো শেষ হয়ে যায়। মানে এমন কখনো হবে না যে কোনো একটা চ্যাপ্টার শেষ হইলো এবং তোমার মনে হলো যে না, এখানে আমার তো মানে মন মতো হইলো না, অথবা আমি ঠিক মতো কোনো একটা টপিক বুঝে শেষ করতে পারি। আচ্ছা, গুড। এখন এখানে এক্সাম 240টা, এটা কিভাবে আমি একটু বলি। দেখো, একটা চ্যাপ্টার আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ বলি। ধরো মানবদেহের পরিপাক, এই চ্যাপ্টারের উপর আমরা 2টা ক্লাস নেব। প্রথম ক্লাসটাতে আমরা পরিপাক চ্যাপ্টারের প্রথম অর্ধেক আমরা কমপ্লিট করব। এখন পরিপাক চ্যাপ্টারের যে প্রথম অর্ধেক যে অংশটা, এই অংশের কিন্তু সবগুলো লাইন মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো সমানভাবে গুরুত্বপূর্ণ না। কোনো লাইন বেশি গুরুত্বপূর্ণ, কোনো লাইন একটু কম গুরুত্বপূর্ণ। কোনো একটা টপিক আছে যে টপিক থেকে মানে 1 বছর বাদে 1 বছর প্রশ্ন আসে। এই টপিকগুলোর ব্যাপারে আমরা জানি কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোকে আমরা আলাদা করব। ক্লাসের মধ্যে আমরা টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়াবো, সবগুলো টপিকে পড়াবো, ওই টপিকগুলোকে একটু বাড়তি গুরুত্ব দিয়ে আমরা পড়বো। এই টপিকগুলোকে আমরা বলি হচ্ছে স্পেশাল এক্সামের জন্য টপিক লিস্ট। মানে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো স্পেশাল। এই টপিকগুলোর উপরে আমরা তোমাকে একটা 50 মার্কের অনলাইন এক্সাম নিব, শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে। এবং আরো একটা পরীক্ষা হবে তোমার, যেটা 100 মার্কসের হবে। সেই এক্সামটা হবে ওই লেকচারে তোমাকে যতগুলো টপিক পড়িয়েছি সবগুলো টপিকের উপর। তার মানে আমরা একটা লেকচারের উপর 2টা করে এক্সাম নিচ্ছি, যার মধ্যে একটা এক্সাম হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর, আরেকটা এক্সাম হচ্ছে সবগুলো টপিকের উপর একসাথে। তার মানে কোনো প্রশ্নই আসলে বাদ থেকে যাবে না, ওই টপিকের উপর থেকে কিংবা ওই চ্যাপ্টারের উপর থেকে, রাইট? এখন তুমি দেখো, পরিপাক শোষণ চ্যাপ্টারে একটা অধ্যায়কে যদি আমি অর্ধেক করি এবং সেই অর্ধেক অংশ থেকে যদি আমি 150 প্রশ্নে অনুশীলন করি, আমি যদি পরীক্ষা দেই, খুবই স্বাভাবিক আমার আসলে প্রশ্ন আসার মতো কোনো লাইন কিন্তু আর পড়ার বাইরে বেঁচে থাকবে না, সম্ভবই না। তো এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে আমরা ক্লাসগুলো ঠিক মতো করবো, পাশাপাশি আমরা এক্সামগুলো কিন্তু ঠিক মতো দেবো। মেডিকোকে আমরা মোটামুটি একটা কিন্ডারগার্টেন স্টাইলে আমরা চালাই। মানে তুমি যদি ক্লাস ঠিক মতো না করো, আমরা তোমার বাসায় ফোন দিব। তুমি যদি এক্সাম ঠিক মতো না দাও, আমরা তখনও বাসায় কল দিয়ে জিজ্ঞেস করবো যে তোমার কি প্রবলেম হইলো, কেন এক্সাম দিচ্ছ না, মার্ক কি কমে গেল কিনা, এই জন্য কি নার্ভাস কিনা, তুমি কি কোনো জায়গাতে এইচএসসি পড়াশোনা কভার করতে গিয়ে কি এক্সামগুলো মিস করছো কিনা, সেই ক্ষেত্রে তোমার জন্য কিভাবে এই পড়াটাকে একটু সহজে তোমার একটু আত্মস্থ করা যায়, কিভাবে তুমি এক্সামটা অল্টারনেটিভ কোনো টাইমে, অন্য কোনো টাইমে, তোমার সুবিধাজনক কোনো টাইমে তুমি যেন আবার দিয়ে নিতে পারো, তুমি যেন আবার রিটেক করতে পারো, এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা করব। এবং টাইম টু টাইম তোমার জন্য একজন ফিক্সড মেন্টর থাকবে,
যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা ক্লাসের খোঁজ খবর রাখবেন যিনি, কেমন? তো এই ক্ষেত্রে যেটা আমরা একটু বলতে চাই যে মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য মানে তুমি তোমার বইটাকে ঠিকভাবে দাগিয়ে পড়ছো কিনা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ভাইয়া বললাম একটা চ্যাপ্টারে কিন্তু যে কোনো লাইন থেকে প্রশ্ন হইতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়, কিন্তু আমরা জানি কোন লাইন থেকে প্রশ্ন হওয়ার চান্স শতকরা 95%। সেই লাইনগুলোকে যদি আমরা ঠিকভাবে দাগিয়ে বুঝে শুনে স্ট্র্যাটেজিক্যালি পড়ি, মনে রাখার চেষ্টা করি, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের পড়াটা কি অনেক বেশি ফ্রুটফুল হবে, এফেক্টিভ হবে। এই জন্য বইটাকে ঠিকমতো দাগানো এবং সেই দাগানো বইটা ঠিকভাবে পড়াটা কিন্তু খুব জরুরি। মেডিকোতে এই কাজটা কিন্তু আমরা প্রত্যেক বছর করি। আমাদের প্রধান নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডক্টর জোবাইদুর রহমান জনি ভাইয়া তার প্রায় 20 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি নিয়ে স্টুডেন্টদের সাথে উনি কাজ করছেন, এই অভিজ্ঞতা থেকে কিন্তু ভাইয়া মেডিকোর প্রত্যেকটা অধ্যায়ের যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন কতটুকু গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটার উপর বেস করে কিন্তু ভাইয়া আমাদের একটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার দাগায় দেন। আমি তোমাকে দাগের একটা নমুনা দেখাই। দেখো, এই যে ভাইয়া একটু আগে পরিপাক শোষণ নিয়ে কথা বললাম, পরিপাক শোষণ চ্যাপ্টারের আজমল স্যারের বইয়ের প্রথম পাতাটা হচ্ছে এইরকম। তো আমি একটু জুম ইন করি, তুমি দেখো, যদি একটু দেখতে পারো, তুমি যদি খেয়াল করে দেখো, এই পাতায় দেখো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেকগুলো লাইন। সবগুলা লাইন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জরুরি না। তুমি যদি একদম সূচনা থেকে পড়া শুরু করো, তাহলে কি হবে, হাবিজাবি লাইন পড়তে গিয়ে তুমি মেইন লাইনগুলো তুমি কিন্তু বাদ দিয়ে যাবে। তুমি খেয়াল করলে দেখবা নিচের দিকের যে অংশটুকু, সেই অংশটুকুর পাশে একটা দাগ দিয়ে স্টার মার্ক দেয়া। ভাই একটু জুম ইন করে দেখাই, দেখো এই যে নিচের যে অংশটা, সেটার একটা পাশে দাগ দিয়ে স্টার মার্ক করে দেয়া। এবং দেখো যে পরিপাকের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার মধ্যে শুধু ফার্স্ট লাইনের কিছু অংশ এবং সেকেন্ড লাইনের কিছু অংশ কিন্তু গুরুত্বপূর্ণ, ওই শব্দগুলোর উপর জোর দেওয়াটা বেশি প্রয়োজন। ওই জায়গাগুলোকে কিন্তু ভাইয়া সুন্দর করে দাগাই দিচ্ছেন। তো তুমি একটা চ্যাপ্টার যখন খুলবা, ক্লাসের জন্য পড়তে বসবা, তখন তোমার এই লাইনগুলো তোমাকে বলে দিবে তোমার আসলে পড়াটা কিভাবে কতটুকু গুরুত্ব দিয়ে পড়া উচিত। টিচারও তোমাকে এটাতে ক্লাসে হেল্প করবে। পাশাপাশি আমি যদি আরেকটু বলি, দেখো এটা হচ্ছে পরিপাক শোষণ চ্যাপ্টারের সেকেন্ড পেজ। তুমি দেখতেই পাচ্ছ এখানে সবুজ কালার দিয়ে কিছু মার্কার দিয়ে দাগানো আছে। সবুজ কালার দিয়ে দাগানো থাকার মানে হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ। ফাইনাল রিভিশনের সময় তুমি এই লাইনগুলোর দিকে অবশ্যই একবার নজর দিবা। খুবই স্বাভাবিক, আমরা যখন রিভিশন দিতে যাই তখন আমাদের হাতে কিন্তু একদিন সময় থাকে না, আমাদের হাতে 1 ঘন্টা সময় থাকে বা 1.5 ঘন্টা সময় থাকে। ওই 1.5 ঘন্টা কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা কিন্তু আরেকবার কভার করতে পারবো না, আরেকবার পুরোপুরি দেখতে পারবো না। তখন আমাকে কিওয়ার্ড গুলো দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমাকে দেখতে হবে। এই লাইনগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ভাই যদি আর একটু জুম ইন করে দেখাই, তুমি দেখো এই যে পৌষ্টিকতন্ত্রের একটা চার্ট আছে, এই চার্টটাকে একটু জুম ইন করি। তুমি দেখো এই চার্টের মধ্যে অন্য নারীর যে দৈর্ঘ্যটা আছে 23 থেকে 25 সেন্টিমিটার, এটাকে দেখবে একটা মাটি কালারের মার্কার দিয়ে ভাইয়া দাগাই দিচ্ছে। মাটি কালার মানে একটা কমলা কালারের মার্কার দিয়ে দাগানো আর কি। এটা কমলা কালার কেন? কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই লাইনটা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো তুমি যখন একটা দাগানো বইয়ের পিডিএফ দেখে তোমার নিজের বইটা দাগ দিয়ে নিচ্ছ, তখন তুমি কিন্তু পিডিএফটা দেখলেই বুঝতেছো যে আসলে কোন লাইনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, কোন লাইনটা এবারের ভর্তি পরীক্ষা আসতে পারে, কোন লাইনগুলো আমার সবার শেষে পড়লেও চলবে। আমরা কিন্তু এটা বলতেছি না যে তুমি ভর্তি পরীক্ষার জন্য বইয়ের সব লাইন বাদ দিয়ে দাও, কিছু লাইনে পড়ো, তা কিন্তু বলি নাই। আমরা বলছি হাতে যখন সময় কম থাকে, হাতে যখন সময় লিমিটেড, তখন আগে সেই পড়াটাই কভার করা উচিত যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে সময় থাকলে একটু লেস ইম্পর্টেন্ট গুলা, তারপরে সময় থাকলে আরেকটু লেস ইম্পর্টেন্ট গুলা। তার মানে পড়াটাকে ক্যাটাগরাইজ করে পড়ার দরকার আছে, একটু শ্রেণী বিভাগ করে পড়ার দরকার আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসলে স্ট্র্যাটেজিক হওয়াটা খুব জরুরি, খুব জরুরি। অ্যাজ আ প্রাক্তন স্টুডেন্ট এটা কিন্তু আপুর খুব ভালো একটা এক্সপেরিয়েন্স যে ভাইয়ার এত সুন্দর করে বই দাগিয়ে দেওয়াটা, এটা এক্সামিনেটে যে তোমাকে কতটা হেল্প করবে তুমি যখন নিজে পড়বা তখন আসলে বুঝবা। রাইট, মানে এটা খুবই হেল্পফুল। হ্যাঁ, এটা মাইশা যখন মেডিকোতে পড়তো তখন ভাইয়া এই বইগুলো লাল কলম দিয়ে ভাই নিজে দাগ দিয়ে দিতেন। তখন এটা ছিল একটা অফলাইন ম্যাটেরিয়াল, মানে একটা হার্ড কপির মধ্যে দাগ দিয়ে দেওয়া হতো। এখন দেখো পৃথিবী ডেভেলপ হয়েছে, আমাদের হাতে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আসছে, সবার হাতে স্মার্টফোন আসছে। আমরা চাইলে এখন সবার কাছে কিন্তু একটা ডিজিটাল কপি অনেক ইজিলি পৌঁছাতে পারি। আমাদের কোয়ালিটি আগেরটাই আছে, জাস্ট অফলাইন থেকে জিনিসটা অনলাইন হয়েছে। আচ্ছা, এখন এই যে সেকেন্ড যে পয়েন্টটা, মেডিকেল ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকার জন্য প্রথম স্টেপ হচ্ছে বইটাকে ঠিক মতো দাগ দিয়ে পড়া। যেই জায়গাতে মেডিকো অন্য যেই কোনো জায়গা থেকে এক্সেল করে। 2 নাম্বার হচ্ছে অবশ্যই একটা চ্যাপ্টারের উপর তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তুমি যদি অ্যাটেন্ড করো, সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষায় তুমি যদি অংশ নাও, এটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। যেটা ভাই একটু আগে বললাম, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা 2টা করে এক্সাম দিব।
প্রত্যেকটা লেকচারের উপর শুধু পড়লে আসলে প্রিপারেশন বোঝা যায় না। যখন আমরা পরীক্ষা দিতে বসি তখন আসলে বুঝি আমি তো পড়েছিলাম কিন্তু মনে পড়ছে না। এই যে তুমি পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নগুলো ফেস করবা তখন আসলে তোমার পড়াশোনাটা একদম ঝালাই হয়ে যাবে। যত বেশি প্রশ্ন তুমি ফেস করবা তত তোমার জন্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। রাইট। এখানে নাদিয়া মাঝখানে ছোট্ট একটা প্রশ্ন করছে যে ভাইয়া মেডিকোতে আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হবে কিনা। অবশ্যই নাদিয়া, এই ব্যাপারে ভাইয়া একটু পরেই আসছি। আর তারপরে আমাদের যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে তুমি বাসায় যে পড়তেছো, অনলাইনে ক্লাস করছো, টিচারের কাছে তোমার প্রবলেমগুলা ক্লাসের মধ্যে বলছো, কোনো কারণে তুমি যদি ক্লাসটা মিস করো, পরে যদি তুমি রেকর্ডেড ক্লাসটা করতে যাও, তখন তো তুমি স্যারকে পাচ্ছ না, টিচারকে পাচ্ছ না, আপুকে পাচ্ছ না যে আপু এই প্রবলেমটা সলভ বলে দেন, কেমনে করবো? তো তুমি সেটা কিভাবে তুমি অ্যাচিভ করবা? তুমি এই প্রবলেমটা তোমার সলভ কিভাবে করবা? যে প্রবলেমটা আমার যখন মাথায় আসলো তখন যদি সলভ না হয়, এটা কিন্তু পরে আর সলভ হয় না, এটা কিন্তু একটা পাহাড়ের মধ্যে পড়ে যায়। তো এই জায়গাতে যেটা আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে মেডিকোড সার্ভারে তুমি যে কোনো সময় লগ ইন করে, মেডিকোড সার্ভারে একটা Q&A সেকশন আছে, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন, সেখানে তুমি ক্লিক করলে তুমি যেই কোনো অধ্যায়ের ওপর, যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায়ের ওপর, যে কোনো টপিকের ওপর আলাদা করে প্রশ্ন করতে পারবা এবং তোমার এই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার খুবই দ্রুত সময়ে মেডিকোড কোনো একজন মেন্টর বা কোনো টিচার তোমার প্রশ্নটা অ্যাড্রেস করবেন এবং তোমাকে তোমার প্রশ্নের উত্তরটা দিবেন। যখনই প্রশ্নের উত্তরটা টিচার দিয়ে দিচ্ছেন তোমার ফোনে একটা নোটিফিকেশন যাবে যদি নেট অন থাকে, অথবা তুমি চাইলে কি কয়েক ঘন্টা পর লগ ইন করে নিজেও চেক করে দেখতে পারো। কোনো কারণে তুমি যদি নোটিফিকেশন অফ রাখো, তুমি কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু সার্ভারে পেয়ে যাবা। পাশাপাশি তুমি কোনো একটা টপিক, ধরো ফিজিক্সের পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারে সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে তুমি হচ্ছে একটা প্রশ্ন করতে ঢুকছো সার্ভারে, এখন তুমি ঢুকে দেখলা যে ওই টপিকের মধ্যে ক্লিক করে দেখলা যে ওই টপিকের উপর এর আগে আরো 10টা প্রশ্ন হয়ে গেছে, তোমার মতো 10 জন তোমার ক্লাসমেট বা তোমার ব্যাচমেট 10টা প্রশ্ন করছে এবং সেগুলোর উত্তরও দেওয়া হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু সেই উত্তরটা আগে থেকে চেক করে নিতে পারবা যে তোমার যেই বিষয়ে তোমার ডাউট, যে বিষয়ে তোমার কনফিউশন, সেটার উত্তর কি আগেই দেওয়া হয়ে গেছে কিনা। তুমি চাইলে কিন্তু সেখান থেকেও তোমার কনফিউশন ক্লিয়ার করে নিতে পারো। আর এই সবটুকু অংশই মোটামুটি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। আমাদের এই স্টুডেন্টরা কি কোনোভাবে আমাদের সাথে অফলাইনে কোনো পরীক্ষা দেওয়ার ব্যাপারে অ্যাড হতে পারে কিনা বা এরকম কোনো প্ল্যান আমাদের আছে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমাদের যেহেতু যৌক্তিক কারণেই মেডিকেল সবগুলো ক্লাস এবং এক্সাম কিন্তু তোমার অনলাইনে হচ্ছে, অফলাইনে যেহেতু গোল্লা ভরাট করার একটা ব্যাপার আছে, একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তো তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার জন্য তুমি যে ওএমআর শিটটা পাও বা এসএসসি পরীক্ষার জন্য তুমি যে ওএমআর শিটটা পেয়েছো, যেটা তুমি গোল্লা ভরাট করেছো, মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু ওএমআর এর সাথে এটা একটা খুব ভালো একটা তফাৎ আছে, পার্থক্য আছে। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি যে প্রশ্নপত্র পাবা, প্রশ্নপত্রের সাথেই কিন্তু পারফরেশন করে ওএমআর শিটটা দেওয়া থাকে। মানে এটাই তোমার কোয়েশ্চেন পেপার, এটাই তোমার অ্যান্সার পেপার। তুমি এটার মধ্যেই প্রশ্ন দেখবা, এটার মধ্যে তুমি গোল্লা ভরাট করবা। তো তুমি দেখো, ধরো এটা তোমার কোয়েশ্চেন পেপার, এটা তোমার অ্যান্সার পেপার, দেখতেছো বৃত্ত ভরাট করতেছো, দেখতেছো বৃত্ত ভরাট করতেছো, এটা এক ধরনের কিন্তু একটা কমফোর্ট পাওয়া যায়। বাট তোমার একটা 4 পৃষ্ঠার একটা কাগজ তোমার হাতে আছে, এটার মধ্যেই তুমি প্রশ্ন দেখতেছো, এটার মধ্যেই পাতা উল্টে আবার অ্যান্সার গোল্লা ভরাট করতেছো এবং মাত্র 1 ঘন্টার মধ্যে তুমি 100 প্রশ্নের অ্যান্সার করবা। এটার জন্য কিন্তু অভ্যাস করার দরকার আছে। তো এটার জন্য আমরা চিন্তা করেছি যে অফলাইনে প্রত্যেক মাসে আমরা একটা করে এক্সাম নিব। সারা দেশের তোমাদের ব্যাচে যত স্টুডেন্ট মেডিকোতে এই প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়েছে, আমরা সবার এক্সাম একটা শুক্রবারে সকাল 10টা থেকে 11টা মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমে আমরা এক্সামটা নিব, যেটাকে আমরা ট্রায়াল এক্সাম বলে থাকি। এই এক্সামটা আমরা মান্থলি একবার করে নিব। তুমি অবশ্যই শুক্রবারে, আমি ধরতেই পারি জুমার নামাজের আগে তুমি ফ্রি থাকবা, তাই না? খুব বেশি কাজ তোমার থাকবে না। তো তোমরা যদি একটু মেডিকেল ব্যাপারে খোঁজ খবর নিয়ে থাকো, আমাদের কিন্তু সারা দেশে মোটামুটি 18টা ব্রাঞ্চ আছে, ঢাকার মধ্যে 5টা, ফার্মগেট একটু মিলায় নাও তোমার সাথে মিলে কিনা। তুমি সাথে কিন্তু একটু কমেন্টও করতে পারো যে তুমি আসলে কোন অঞ্চল থেকে লাইভে জয়েন করেছো, তাহলে আমরা এই ব্যাপারে একটা হেল্প নিতে পারবো। সেটা হচ্ছে আমরা মোটামুটি যারা বায়োম্যানিয়া পরীক্ষা দিয়েছে তাদের যে কোন জেলা থেকে তারা উপস্থিত হয়েছে সেটাকে আমরা মার্ক করেছি। তো আমি একটু বলতে চাই যে মেডিকোর যে ঢাকার যে 5টা ব্রাঞ্চ, ফার্মগেট, শান্তিনগর, মিরপুর, উত্তরা এবং যাত্রাবাড়ি, এই 5টা ব্রাঞ্চে এই ট্রায়াল এক্সামটা অফলাইনে হবে। পাশাপাশি আমরা দেখেছি বায়োম্যানি এক্সামে মোহাম্মদপুর থেকে অনেক স্টুডেন্ট অংশ নিয়েছে। তারপরে হচ্ছে তোমার যাদের কলেজ হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি বা রেসিডেন্সিয়াল মডেল, তারপর হচ্ছে তোমার নারায়ণগঞ্জ থেকে অনেকে অংশ নিয়েছে, তারপর গাজীপুর থেকে অনেকে অংশ নিয়েছে, নরসিংদী থেকে অনেকে অংশ নিয়েছে। তো আমরা এবার চিন্তা করেছি যে আমাদের 5টা যে ব্রাঞ্চ, তার পাশাপাশি আমরা এই জায়গাগুলোতে, এই যে মোহাম্মদপুর,
নারায়ণগঞ্জ, হ্যাঁ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সাভার, এই জায়গাগুলোতে কিন্তু আমরা অফলাইন এক্সাম সেন্টার দিব এবং এই জায়গাগুলোতেও কিন্তু ট্রায়াল এক্সামটা স্টুডেন্টরা অফলাইনে এসে দিতে পারবে। যদিও সেখানে আমাদের কোনো ব্রাঞ্চ নাই, কিন্তু আমরা অফলাইন এক্সাম সেন্টার সেখানে ম্যানেজ করব। এবং ঢাকার বাইরে তোমার হচ্ছে আমাদের ব্রাঞ্চ আছে ময়মনসিংহ, কুমিল্লা, একটু মিলায় নাও, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগাঙে, তোমার চকবাজারে আমাদের একটা ব্রাঞ্চ আছে, তারপর তোমার হচ্ছে সিলেটে আছে মাজার গেটের পাশে, তারপরে তোমার হচ্ছে রাজশাহীতে আছে, তারপরে তোমার রংপুর, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পাবনা, টাঙ্গাইল, এই জায়গাগুলোতে কিন্তু মেডিকেল ব্রাঞ্চ আছে। কিন্তু আমরা দেখেছি সিরাজগঞ্জ থেকে বায়োমেনিয়া পরীক্ষায় অনেক অংশগ্রহণ করেছে, তো সিরাজগঞ্জে আমরা একটা অফলাইন এক্সাম সেন্টার দিব। তারপরে কুষ্টিয়া থেকে আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে বায়োমেনিয়া পরীক্ষা অংশ নিয়েছে, মেডিকো চ্যাম্প পরীক্ষা অংশ নিয়েছে, তো আমরা কুষ্টিয়াতে একটা এক্সাম সেন্টার দিব। তারপরে হচ্ছে নোয়াখালীতে আমরা একটা এক্সাম সেন্টার দিব, ফেনীতে একটা এক্সাম সেন্টার দিব, যেখানে তোমরা চাইলে তোমাদের বাসা যদি ফেনীর আশেপাশের এলাকা হয়, তুমি কিন্তু চাইলে ফেনীতে এক্সাম সেন্টারে এসে পরীক্ষা দিতে পারবা। এবং চট্টগ্রামে আমরা দেখেছি চকবাজার এলাকার পাশে অনেক স্টুডেন্ট থাকে, আবার অনেকে হালি শহর এলাকায় থাকে, হালি শহরে আমরা একটা এক্সাম সেন্টার দিব, কক্সবাজার শহরে আমরা একটা এক্সাম সেন্টার দিব। তো আমাদের মোটামুটি প্ল্যান আছে যে এই আমাদের 18টা ব্রাঞ্চের বাইরে আরো 14টা জেলা কভার করে এরকম আরো 14টা এক্সাম সেন্টার আমরা দিব। তার মানে মোটামুটি সারা বাংলাদেশের 32টা জেলাতে আমরা চেষ্টা করব অফলাইনে এক্সাম যেন আমাদের স্টুডেন্টরা এসে দিতে পারে, সে ব্যবস্থা আমরা করব। তবে আমরা যদি দেখি প্রি মেডিকেল কোর্সে তোমাদের কোনো একটা স্পেসিফিক জায়গা বা জেলা থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে কোর্সে অংশ নিয়েছে, যেখানে আমরা এখন এক্সাম সেন্টার দেইনি, আমরা কিন্তু তোমাদের মতামতের সাপেক্ষে আমরা সেখানেও এক্সাম সেন্টার দিতে পারি, অবশ্যই পারি। তো এটা হচ্ছে মাইশা অফলাইনে এক্সাম দেওয়ার ব্যাপারে আমাদের প্ল্যান। আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় নিজেদের প্র্যাকটিস করাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ভীতি দূর করাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই দেখা যায় বাসায় প্রিপারেশন নিয়ে ফেলেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রেখে 1 ঘন্টায় 100টা প্রশ্নের উত্তর দাগানো, তাও আবার ভাইয়া যেভাবে বললেন একসঙ্গে 4 পেজ লাগানো থাকবে, একই পেজে পাতা উল্টে উল্টে প্রশ্ন দেখে উত্তর করা, এটা তুমি প্র্যাকটিস না করলে আসলে মেইন এক্সাম হলে তুমি এই ভয়টা কাটাতেই পারবে না। সো যে যত বিজি থাকো না কেন, আপুর অবশ্যই পরামর্শ থাকবে তুমি অনলাইনে পড়াশোনা করার পাশাপাশি প্রতি মাসে অন্তত একটি শুক্রবার, যেদিন মেডিকো নির্ধারিত পরীক্ষাটির ডেট ঠিক করা হবে, তুমি ওই 1 ঘন্টা পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবে। আচ্ছা, মাইশা আপুর কথার সূত্র ধরে আমি আর একটু বলতে চাই, এখানে শ্রেয়সী বলেছে যে ভাই সৈয়দপুরে কোনো এক্সাম সেন্টার নাই। শ্রেয়সী, সৈয়দপুর এক্সাম সেন্টার থাকবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর পাশাপাশি হচ্ছে তোমার যারা সায়েন্স ল্যাবের আশেপাশে থাকো, মানে যারা ধানমন্ডি রিজিয়নে থাকো, সায়েন্স ল্যাবেও কিন্তু আমাদের একটা এক্সাম সেন্টার থাকবে। আমাদের টার্গেট হচ্ছে তুমি যত মানে এইচএসসি পরীক্ষার পড়াটাকে যতটা কনক্রিট রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনে তুমি নিজেকে এগিয়ে নিতে পারো, সেটার দিকে হচ্ছে আমাদের টার্গেট। আর হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে কোর্স সুইচের কোনো সুযোগ থাকবে কিনা, এটা কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের মেডিকোর পেজে ইনবক্সে SMS করেছে যে ভাইয়া আমরা একটু পয়েন্ট শুনে দেখো, ওদের পয়েন্টটা কি, যে ভাইয়া আমরা তো অনলাইনে প্রি মেডিকেলের জন্য মনে করেন ভর্তি হইলাম, 1 বছর ধরে আমরা শর্ট সিলেবাসের যে 36টা অধ্যায় আমরা শেষ করলাম, শর্ট সিলেবাসের বাইরের 6টা অধ্যায় আমরা এটাও এইচএসসির আগে শেষ করলাম, আমাদের 42টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। এইচএসসি পরীক্ষার সময় কি হবে? এইচএসসি পরীক্ষার সময় তোমাদের এই কোর্সটা অফ থাকবে 1.5 মাসের জন্য। এইচএসসি পরীক্ষার থিওরি প্র্যাকটিক্যাল এই সময়টাতে আমাদের কোর্সের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষার পরে বাকি যে 13টা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, সেগুলা নিয়ে আমরা ডিটেইলড তোমার হচ্ছে আমরা পড়াশোনায় যাব। এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা ধরেন যদি এই 1 বছর মানে আগে থেকেই টেনশন করে আর কি, যে আমরা যদি 1 বছর ঠিকঠাক ভাবে যদি আমরা পড়তে না পাই, হ্যাঁ আমাদের যদি কোনো জায়গায় পড়া ঘাটতি থেকে যায়, থাকা উচিত না, ঠিক মতো আমরা যদি নিয়ম মতো নিজেদেরকে ধরে রাখি, থাকা উচিত না। অনেকেই দেখা যায় কোর্সটা ঠিকই শুরু করে কিন্তু পড়াটা ধরে রাখতে পারে না, আসলে তোমার জন্যই খারাপ। চেষ্টা করতে হবে ধরে রাখতে, তারপরেও যদি কেউ দেখা যায় ধরে রাখতে না পারো, তাদের জন্য ভাই যদি মেডিকো যে তোমার এইচএসসি পরীক্ষার পরে মেডিকোর যে রেগুলার যে অফলাইন মেডিকেল কোর্স 3 মাসের যে কোর্সটা, যেখানে আমরা মাত্র 32টা লেকচারে আমরা সবগুলো পড়া কভার করব, তুমি খেয়াল করে দেখো এখন 120টা লেকচারে যেখানে সমস্ত পড়া কভার হচ্ছে, সেখানে অফলাইনে খুবই স্বাভাবিক ওই 3 মাসে তো আমরা 120টা লেকচার নিতে পারবো, রাইট? ওই সময় মেডিকো যে কোর্সটা অফার করবে 32টা লেকচারে কমপ্লিট কোর্সটা কমপ্লিট করা, কেউ যদি সেই কোর্সটাতে সুইচ করতে চায় সে কিন্তু প্রি মেডিকেল কোর্স থেকে সুইচ করতে পারবে। অবশ্যই সেটা ব্রাঞ্চে যোগাযোগ করে সুইচ করার প্রসেসটা জেনে নেবে, কিন্তু সুইচ করতে পারবে। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে না আমি এই কোর্সে আমি থাকবোই,
পাশাপাশি আমার মন চাইছে যে আমি একটু অফলাইনের কোর্সে অ্যাড করতে চাই, এটাও সে পারবে। মানে তোমার জন্য কাস্টমাইজেশনের সুবিধা আছে। তোমার যদি পরে কোনো সময় মনে হয় যে না আমি সুইচ করতে চাই, আমার কোনো জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে, বা আমি একটা কোর্স বাড়তি নিতে চাই, আমি এক্সট্রা লোড নিতে চাই, তুমি লোড নিতে পারবা। এই কোর্সের সাথে হয়তো একটা বাড়তি অল্প পরিমাণে একটা কোর্স অ্যাড হতে পারে, সেটা তুমি তোমার ব্রাঞ্চে যোগাযোগ করলেই জানতে পারবা, সুযোগ থাকবে। তবে একটা ব্যাপার কি জানো, আমরা 2023 সালে ফার্স্ট টাইমারদের, মানে যারা 2023-এর এইচএসসি আর কি, তাদের আমরা যখন ওরিয়েন্টেশন নিতে গেছিলাম, হ্যাঁ, বরিশালে, তখন ওইখানে এক স্টুডেন্ট কথাবার্তা শোনার পর ওরিয়েন্টেশন ক্লাসে হাত তুলে বলতেছে যে ভাইয়া, যদি কোনো কারণে আমার এইবার মেডিকেলে চান্স না হয় তাহলে সামনের বছর কি সেকেন্ড টাইম থাকবে? তো এটা শুনে কিন্তু সবাই হেসে দিছে যে তুমি এখনো ফার্স্ট টাইমে পড়াশোনা শুরুই করো নাই, তুমি এখন কেন সেকেন্ড টাইমের চিন্তা করছো, এখন কেন তুমি এটা ভয় পাচ্ছ, আগে থেকেই কেন ধরে রাখতেছো তুমি চান্স পাবা না, সেকেন্ড টাইমার হিসেবে তোমার যাওয়ার কি দরকার, চিন্তা করার কি দরকার? এই প্রশ্নের জন্য কিন্তু আমিও বলবো, তোমরা যারা মেডিকেল পেজে SMS দিয়েছো, টেক্সট করেছো, আগে এই টেনশনে যায় না যে আমার বাড়তি কোনো কোর্স অ্যাড করতে হবে কিনা। আমরা বলতেছি হবে না, কারণ ওই অফলাইন কোর্সে তো আমরাই পড়াবো না। মেডিকেল ভর্তি এইচএসসি পরীক্ষার পর যে ডেডিকেটেড যে 32 লেকচারের অফলাইন কোর্স হবে বা যে অনলাইন কোর্স হবে, সেটা তো আমরাই পড়াবো। ওই কোর্সে যে সার্ভিসটা থাকবে, তুমি সিমিলার সার্ভিসটাই লম্বা সময় ধরে এখানেই পাবা। তো অবশ্যই বাড়তি কোনো কোর্স অ্যাডেরও দরকার নাই, সুইচেরও দরকার নাই। তবে যদি করতে মনে চায়, সুযোগ থাকবে, এটা হচ্ছে কথা। আর এরপরে আমাদের আরেকটা ব্যাপার থাকে যে ভাইয়া এইচএসসির সময় তো 1.5 মাসের বন্ধ থাকবে। তো এইচএসসি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগের যে লাস্ট যে 1 মাস, ওই সময় কি মেডিকো থেকে আমাদের বাড়তি কোনো সাপোর্ট থাকবে কিনা? অবশ্যই থাকবে। প্রত্যেক বছর মেডিকোতে, মেডিকেলের রেগুলার কোর্সের জন্য যারা ভর্তি হয় তাদের জন্য এই সাপোর্ট মেডিকোতে একদম শুরু থেকে দেয়া হচ্ছে, তোমাদের বছরও দেয়া হবে। সেটা হচ্ছে যারা তোমরা প্রি মেডিকেলে ভর্তি থাকবা, এইচএসসি পরীক্ষার 2 মাস আগে থেকে এই কোর্সের প্যারালালি আরেকটা কোর্স তোমাদের চলবে, যেটা একদম তোমাদের কোর্সের সাথে কমপ্লিমেন্টারি, বলতে পারো ফ্রি। সেটা হচ্ছে এইচএসসির জন্য মডেল টেস্ট, এবং মডেল টেস্টের উপর রিভিশন সলভ ক্লাস এবং সাজেশনমূলক সলভ ক্লাস, যেন তোমার এইচএসসির ফাইনাল যে প্রস্তুতিটা সেটাও যেন অপটিমাম ভাবে হয়ে যায়। এক জায়গা থেকেই তোমাকে যেন বিভিন্ন জায়গায় দৌড়াইতে না হয়, যেটার জন্য এখানে, ওইটার জন্য এখানে, দরকার নাই। তুমি মেডিকোতেই তোমার টোটাল সার্ভিসটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? তো এইচএসসির সময়ও আমাদের হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন 1.5 মাসের জন্য অফ থাকবে, কিন্তু এইচএসসির জন্য সাপোর্ট কিন্তু থাকছেই। এটা খুবই ভালো হবে আসলে, কারণ অনেক স্টুডেন্ট এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করছে যে আমি কি অগ্রিম চিন্তা করতে গিয়ে এইচএসসি পরীক্ষাটা খারাপ করে ফেলবো কিনা। আমাদের এই প্রি মেডিকেল কোর্সে কিন্তু সেই রকম কোনো আশঙ্কাই নেই, কারণ আমরা একই সঙ্গে তোমার 2টা টার্গেটকে ফুলফিল করার জন্য চেষ্টা করে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম তোমার জন্য এইচএসসি পরীক্ষাটার রেজাল্ট ভালো হয়, কারণ সেখানেও কিন্তু আমাদের 125 নাম্বার, তাই না? এবং একই সঙ্গে মেইন অ্যাডমিশন টেস্টের 100 নাম্বারও যেন তুমি এগিয়ে যাও। আচ্ছা, এখানে আমরা কিন্তু অলমোস্ট আমাদের আজকের কোর্স আউটলাইনে যে প্রেজেন্টেশন, এটা শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখানে স্পেসিফিক ভাবে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপরে আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতে পারবো। আর তোমাদের যেই প্রশ্নগুলা ভাইয়া মিস করে যাচ্ছে, তোমরা জানো লাইভের মধ্যে ঢুকলে কিন্তু আগের প্রশ্নগুলা কিন্তু চেক করা যায় না, হ্যাঁ, রিসেন্ট প্রশ্নগুলাই দেখায়। যদি কোনো প্রশ্ন মিসও হয়ে যায়, একদমই টেনশন করার কিছু নাই। আমাদের মডারেটর ভাইয়া যারা আছেন, টিচার ভাইয়া যারা আছেন, তারা কিন্তু তোমাদের সবগুলো প্রশ্ন অ্যাড্রেস করবেন, এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যদি লাইভে দেখে থাকো, তুমি অবশ্যই তোমার কোয়েশ্চেনটা করো। তুমি যদি লাইভটা পরেও দেখো রেকর্ডের অবস্থায়, তখনও তুমি দরকার হলে তোমার কোয়েশ্চেনটা এই লাইভে করবা, আমরা কিন্তু তোমার উত্তর নিয়ে তোমাদের কাছে পৌঁছাবো। এইখানে একটা প্রশ্ন আসছে কাউসার আহমেদের, যে ভাইয়া ক্লাস ডিউরেশন কত? প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো হবে কাউসার। আর হচ্ছে ইমতিয়াজ বলতেছে ভাইয়া আমরা প্রয়োজনে কি ভাইয়া আপুদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবো কিনা? কাউসার, আমার ইমতিয়াজ, আমার মনে হয় তুমি শুরু থেকে জয়েন করনি। আমি কিন্তু বলেছিলাম যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রত্যেকটা ক্লাস এবং এক্সামের জন্য তোমার জন্য একজন পার্সোনাল মেন্টর কিন্তু নিয়োজিত থাকবে, যিনি তোমার মতো আরো 30 জন স্টুডেন্টের দায়িত্ব তার হাতে রাখবেন। এবং তুমি প্রতিনিয়ত তোমার যে কোনো প্রবলেমের জন্য তুমি চাইলে তোমার ভাইয়া বা তোমার যে আপু লিস্ট করে দেওয়া আছে, তুমি তার সাথে যোগাযোগ করতে পারবা। তোমার প্রবলেম সলভটা তুমি চাইলে কিউএনএ সার্ভিসের মাধ্যমেও করতে পারবা। তুমি চাইলে হ্যান্ড টু হ্যান্ড তোমার ভাইয়াপুর সাথে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ডিরেক্ট মোবাইল ফোনে টেক্সট করে তুমি চাইলে কানেক্ট করে তুমি তোমার নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবা। আর এখানে জুবায়ের বলছে ভাইয়া প্রথম 1 সপ্তাহে কি ফ্রি ক্লাস দেওয়া যায় কিনা? জুবায়ের, এটা অবশ্যই থাকবে। আমাদের প্রথম কোর্সের প্রথম যে 3টা ক্লাস থাকবে, সেই 3টা ক্লাস কিন্তু আমরা একদম কমপ্লিটলি ফ্রি রাখবো। তোমাদের হচ্ছে আলাদা একটা কোর্স, আলাদা একটা ফেসবুক গ্রুপে আমরা অ্যাড করে নিব, সেখানে আমরা তোমার 3টা ফ্রি ক্লাস, যেটা সেই 3টা ফ্রি ক্লাস আমরা রাখবো। তুমি ক্লাস দেখে, এক্সাম দিয়ে, বুঝে শুনে নিজের লাইফের ডিসিশন নিজে নাও।
প্রত্যেকেই বলবে সবাই বেস্ট, তবে আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে যাচ্ছি, তোমাদের জন্য দিয়ে যাব। তুমি সার্ভিসটা আগে ফ্রিতে নাও, নিয়ে দেখো তোমার পছন্দ হয় কিনা, দেন তুমি আমাদের সাথে কানেক্ট করো, জয়েন করো। এইখানে তোমার হচ্ছে নাদিয়া আলম বলছে ভাইয়া কোর্সে কি কি সাবজেক্ট থাকবে। নাদিয়া, আমি লাইভে বলেছি, তুমি যদি একটু আরেকবার দেখো তাইলে কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সাদিয়া বলছে ভাইয়া কবে থেকে মেডিকোতে ভর্তি শুরু হবে। সাদিয়া, মেডিকোতে তুমি অনলাইন বা অফলাইন যে কোনো ভাবেই ভর্তি হতে পারবা। তুমি একটু মেডিকোর পেজটা খেয়াল করো এবং তুমি পেজের এই লাইভের পিন কমেন্টটা দেখবা, সেখানে ডিটেল দেওয়া থাকবে। আর হচ্ছে এটার লিঙ্ক সবাই পাবে, রাইট, ফ্রি ক্লাসের লিঙ্ক সবাই পাবে। সাদিয়া, আর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু চেক করে নেই। ফাইজুল বলছে ভাইয়া ইংলিশ জিকে থাকবে কিনা। সাবিহা সাত্তার বলছে ভাইয়া সব সাবজেক্ট পড়বেন কিনা। আমি আবারও রিপিট করছি আমাকে যে সব সাবজেক্টই পড়ানো হবে, ইংলিশ জিকেও থাকবে। আর মিনহাজ বলেছে যে ভাইয়া ফুল সিলেবাস এইচএস এর আগে কমপ্লিট করলে ভালো হয়। মিনহাজ, আমাদের একদম কিন্তু যা বলেছি আমাদের প্ল্যান কিন্তু মানে পুরোটাই ফিক্সড না। যদি আমরা দেখি যে না তোমাদের ব্যাচ এইচএসসির আগে আমাদের যতগুলো লেকচার নেওয়ার দরকার ছিল, কথা ছিল, আমরা সব নিতে পারছি, আমাদের মেইন পড়াশোনা নষ্ট না করে আমরা নিতে পারছি, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো যে আরো যত বেশি ক্লাস এইচএসসির আগেই কমপ্লিট করানো যায় তত ভালো। কেমন, সেটা আমরা তোমাদের সাথে কথাবার্তা বলে সিচুয়েশন বুঝে আমরা তখন ওইভাবে ক্লাস নিব। এখানে একদমই টেনশনের কিছু নাই, যে কোনো কিছুই পরিবর্তনযোগ্য যদি সেটা স্টুডেন্টদের স্বার্থে হয়। অবশ্যই তোমাদের একাডেমিক প্রিপারেশনটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, সেটা যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। রাইট। আর জিতু এখানে প্রশ্ন করেছে, জাকিয়া আফরোজ জিতু, যে ভাইয়া ক্লাস রুটিন কবে জানা যাবে। জাকিয়া আফরোজ জিতু, আমরা ক্লাস রুটিন ঈদের পর আমরা দিয়ে দিব মেডিকোর পেজে, এবং তোমাদের হচ্ছে আমরা সবাইকে একটা গুগল ফর্মের জন্য আমরা একটা লিঙ্ক দিব, যেই লিঙ্কে তোমরা চাইলে তোমাদের ডিটেল পার্সোনাল ডিটেলগুলো দিয়ে তোমরা চাইলে আমাদের জানাতে পারো যে তুমি এই কোর্সের জন্য ইন্টারেস্টেড, তাহলে কোর্সের পরবর্তী আপডেটগুলো আমরা তোমার মোবাইলে ডিরেক্ট টেক্সট করে আমরা জানাবো। তবে তুমি যদি বায়োমেনিয়া পরীক্ষা অংশগ্রহণ করে থাকো, তোমার নাম্বার অলরেডি আমাদের কাছে আছে, আমরা যে কোনো আপডেট, যে কোনো রুটিনের ব্যাপারে আপডেট, ক্লাসের ব্যাপারে আপডেট আমরা তোমার ফোনে কিন্তু দিব। আর এছাড়া রাহাত একটা প্রশ্ন করেছে, ভাইয়া এক্সট্রা রাইটারের বই কিভাবে পড়ানো হবে। রাহাত, হ্যাঁ তুমি রাহাত অবশ্যই তুমি শান্তিনগর ব্রাঞ্চে গিয়ে এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নাই। এক্সট্রা রাইটারের বই এটা আমরা অবশ্যই ক্লাস যখন শুরু হবে ফ্রি ক্লাসগুলোতে তোমরা দেখবা, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মূল বই এবং এক্সট্রা রাইটারের বই দুইটাই কিন্তু একসাথে ক্লাসের মধ্যে পড়ানো হবে। তুমি একটু ক্লাসটা করে দেখবা, অথবা তুমি চাইলে ইউটিউবে মেডিকোর যে চ্যানেল আছে, মেডিকো লিখে সার্চ দিয়ে পাবা, সেখানে গিয়ে তুমি চাইলে মেডিকোর আগের ক্লাসগুলো দেখতে পারো, তোমার আইডিয়া হয়ে যাবে যে আমরা এক্সট্রা রাইটারের বইগুলো কিভাবে আমরা কভার করি। আমার মনে হয় মাইশা আমরা সবগুলো প্রশ্ন যেগুলো আমার চোখে আসছে আমি কভার করে ফেলেছি, আর যেগুলো রয়ে যাবে আমরা অবশ্যই সেগুলো অ্যাড্রেস করব, কোনোভাবেই তোমাদের কারো কোনো প্রশ্ন বাদ রয়ে যাবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে। সবাই মনোযোগ দিয়ে শুনেছো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করেছো, আমরা যথাসম্ভব চেষ্টা করেছি উত্তর দিতে। যে প্রশ্নগুলোর উত্তর এখনো তোমরা পাওনি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে আশা করি। নেক্সট আমাদের প্রি মেডিকেল কোর্সের লাইভে সবার সাথে আবার দেখা হবে। সবাইকে এখানে আমাদের আজকের অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে শীঘ্রই আমাদের নতুন ক্লাসে, ঠিক আছে? ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।